হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে 42,949 রিপ্যানেল মামলার আপডেট। অর্ডার কপির বিস্তারিত ব্যাখ্যা। 2017 সালে নিয়োগ হওয়া 42,949-এর প্রাথমিক প্যানেলে পুনরায় রিপ্যানেল করার জন্য বেশ কিছু প্রার্থী তারা আবেদন জানায় কলকাতা হাইকোর্টে। সেই মামলায় তাৎপর্যপূর্ণ অর্ডার প্রদান করেছেন মাননীয় বিচারপতি রাজেশেখর মান্তা। অ্যাকচুয়ালি এই মামলার ব্যাকগ্রাউন্ডটা কি রয়েছে, মামলাটির সিনপসিসে কি কি দাবি জানানো হয়েছে পিটিশনারদের পক্ষ থেকে, সেই সঙ্গে অর্ডার কপিতে কি কি নির্দেশ দিলেন মাননীয় বিচারপতি, বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে। কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ইনফরমেটিভ হতে চলেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে কারণ পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের নিত্য নতুন আপডেট সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। 2017 সালে নিয়োগ হওয়া 42,949-এর যে প্যানেল, সেই প্যানেলটিকে রিপ্যানেল করতে হবে এমন দাবিতে কলকাতা হাইকোর্টে 78 জন পিটিশনার তারা এই মামলাটি করেছে। তো প্রথমেই আমরা এই মামলার সিনপসিসটা দেখব, তারপর এই মামলার কি কি অর্ডার দিয়েছেন সেটা দেখব এবং বিস্তারিত আলোচনা করব। তো চলুন সরাসরি আমরা এই মামলার সিনপসিসটা দেখে নিই। তো আমরা এই মামলার সিনপসিসে যেটা দেখতে পাচ্ছি, দ্যাট দ্য পিটিশনার্স হ্যাভ অ্যাপিয়ার্ড ইন টেট 2014 রিটেন এক্সামিনেশন উইদাউট এনি ট্রেনিং কোয়ালিফিকেশন। অর্থাৎ এই মামলার যারা পিটিশনার, টোটাল 78 জন পিটিশনার, তারা যখন 2014 টেটে এক্সামিনেশনে বসে তখন তাদের কাছে কোনো রকম ভাবে ট্রেনিং কোয়ালিফিকেশন ছিল না, অর্থাৎ উইদাউট ট্রেনিং কোয়ালিফিকেশন তারা টেট পরীক্ষা দিয়েছিল। সাবসিকুয়েন্টলি দে হ্যাভ কমপ্লিটেড ডিএলএড 2 ইয়ার কোর্স। অর্থাৎ পরবর্তীতে এই সমস্ত ক্যান্ডিডেটরা তারা 2 ইয়ারের ডিএলএড কোর্স কমপ্লিট করে। ইভেন দেয়ার আফটার দে হ্যাভ নট বিন কনসিডার ফর রেকমেন্ডেশন। অর্থাৎ এই সমস্ত পিটিশনারদেরকে রেকমেন্ডেশন দেওয়া হয়নি বা চাকরি দেওয়ার জন্য কনসিডার করা হয়নি। Then the petitioners file a writ petition being WPA নাম্বার, এত নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন 2018 সালে 1/2/2018 সালে। The Honorable Court disposed of the matter by directing the respondent to consider the petitioner's case। অর্থাৎ কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ 1 ফেব্রুয়ারি 2018 তারিখে যে অর্ডারটা দিয়েছিল এই মামলার রেসপেক্টে, সেখানে বলা হয়েছিল এই মামলা যারা রেসপন্ডেন্ট অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদ, তাকে যেটা নির্দেশ দেওয়া হয়েছে যে এই মামলা যারা পিটিশন করছে, এই মামলা যারা জড়িত রয়েছে তাদের বিষয়টা যেন কনসিডার করা হয়। অর্থাৎ তাদেরকে ট্রেনিং কোয়ালিফিকেশন সংযুক্ত করে বা অ্যাড করে তাদেরকে চাকরির জন্য কনসিডার করতে নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্ট। Thereafter, the petitioners were started for appointment in the post of assistant primary teacher in various districts by respective DPSCs। পরবর্তীতে এই সমস্ত পিটিশনার, টোটাল 78 জন পিটিশনার, তারা যে জেলার ডিপিএসসিতে আবেদন করেছিল সেই জেলার ডিপিএসসিতে তাদেরকে রিক্রুটমেন্ট প্রসেস কন্ডাক্ট করা শুরু হয়। এরপরেই বাধে বিপত্তিটা, যেখানে উল্লেখ করা রয়েছে অন 11/11/2022 তারিখে দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন পাবলিশ এ লিস্ট ফর টেট 2014 qualified candidates wherein the name of the petitioners are duly appearing with respective marks। প্রাথমিক শিক্ষা পর্ষদ 11ই নভেম্বর তারা 2014 যারা টেট পাস করেছিল সেই সমস্ত ক্যান্ডিডেটদের নাম প্রকাশ করেছিল, কে কত মার্কস পেয়েছিল প্রত্যেকটির নাম এবং তাদের মার্কস, টেটের মার্কস তারা প্রকাশ করেছিল। সেখানে এই সমস্ত পিটিশনার তাদের নামও সেখানে প্রকাশ পেয়েছিল এবং তাদের মার্কসও সেখানে প্রকাশ পেয়েছিল। অর্থাৎ মোট কথা টেট 2014 যারা কোয়ালিফাই করেছিল সেই লিস্টে যেটা পাবলিশ করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ, সেখানে এই সমস্ত পিটিশনারদের নাম সেখানে উল্লেখ করা ছিল। দেন অন 28 নভেম্বর 2022 তারিখে দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন পাবলিশ another list with breakup marks of all impaneled TET 2014 qualified candidates। পরবর্তীতে 28 নভেম্বর 2022 তারিখে গিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ তার অ্যানাদার একটা লিস্ট প্রকাশ করে, কিসের? ব্রেকআপ মার্কস অফ অল ইম্প্যানেল টেট ক্যান্ডিডেট। অর্থাৎ যারা রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণ করেছিল এবং যারা চাকরি পেয়েছিল তাদের ব্রেকআপ মার্কস তারা প্রকাশ করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। অর্থাৎ তাদের টেটের মার্কস, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এক্সট্রা কারিকুলাম, অ্যাপটিটিউড টেস্ট, ইন্টারভিউ, প্রত্যেকের যে ব্রেকআপ মার্কস প্রকাশ করেছিল 28 নভেম্বর 2022 তারিখে গিয়ে। হোয়ার দ্য নেমস অফ দ্য পিটিশনার্স আর নট অ্যাপিয়ারিং। অর্থাৎ সেই ব্রেকআপ মার্কসের যে লিস্ট প্রকাশ করেছিল সেই ব্রেকআপ মার্কসের লিস্টে এই সমস্ত পিটিশনার যারা, তাদের নাম কিন্তু সেখানে প্রকাশ পায়নি। অর্থাৎ তারা কত কি মার্কস পেয়েছিল ব্রেকআপ মার্কস, সেই লিস্টে তাদের নাম ছিল না। দ্য পিটিশনার্স মেড রিপ্রেজেন্টেশন টু দ্য অথরিটি কনসার্ন to rectify the errors, but still now the grievance has not been redressed। অর্থাৎ এই সমস্ত পিটিশনাররা তারা প্রাথমিক শিক্ষা পর্ষদের সঙ্গে যোগাযোগ করে যে তাদের নাম যাতে সেখানে প্রকাশ করা হয়, এই যে ইরোর প্রাথমিক শিক্ষা পর্ষদ করেছে সেটা যেন তারা সংশোধন করে, কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ সেটা এখনো পর্যন্ত সংশোধন করেনি। এই কারণে এই সমস্ত পিটিশনাররা তারা কিন্তু এই কোর্টে মামলা করে যে তাদের প্যানেলটাকে
রিপ্যানেল করে তাদের নামটা সেখানে ইনক্লুড করা হোক। তো এই মামলার অর্ডার কপি আমরা দেখব, তার আগে আমরা বিস্তারিত একটু আলোচনা করে নেব যে এই সমস্ত পিটিশনাররা কারা বা অ্যাকচুয়াল ঘটনাটা কি ঘটেছিল। অ্যাকচুয়ালি এই মামলাটি করেছে ডিএলএড 14-16 ব্যাচ যারা ছিল তারা সেই সময় অ্যাপিয়ারিং ছিল। অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদ যখন রিক্রুটমেন্টের নোটিফিকেশন প্রদান করে তখন এই সমস্ত ক্যান্ডিডেটরা অর্থাৎ ডিএলএড 14-16 ব্যাচ তারা কিন্তু অ্যাপিয়ারিং ছিল। তো প্রাথমিক শিক্ষা পর্ষদ নিয়োগের যে নোটিফিকেশন প্রদান করেছিল সেখানে 26/9/2016 তারিখে রিক্রুটমেন্টের জন্য নোটিফিকেশন প্রদান করে। কিন্তু ডিএলএড 14-16 যে ব্যাচ সেই ব্যাচের ফাইনাল রেজাল্ট অর্থাৎ পার্ট 2 এর রেজাল্ট প্রকাশ হয় 23/8/2017 তারিখে, অর্থাৎ প্রায় 11 মাস পরে গিয়ে তাদের ফাইনাল রেজাল্ট প্রকাশ পায়। যখন রিক্রুটমেন্ট প্রসেস শুরু হয় তখন তারা নন ট্রেন হিসেবে এই নিয়োগ প্রসেসে তারা অংশগ্রহণ করেছিল, কিন্তু তখন তারা নন ট্রেন হিসেবে এই চাকরি পায়নি। তারপরে গিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করে যে আমরা সেই সময় ডিএলএড 14-16 ব্যাচ পার্সুইং অবস্থায় ছিলাম, আমাদেরকে এই রিক্রুটমেন্ট প্রসেসে ট্রেন্ড হিসেবে গণ্য করা হোক। এই দাবিতে তারা কলকাতা হাইকোর্টের শরণাপন্ন হয়। ফলে কলকাতা হাইকোর্ট একটা গুরুত্বপূর্ণ নির্দেশ দেয় যে এই সমস্ত ক্যান্ডিডেটদেরকে এই নিয়োগ প্রসেসে ইনক্লুড করতে, অর্থাৎ তাদেরকে চাকরি দেওয়ার নির্দেশ দেয়। তো সেই নির্দেশ দেওয়ার পর প্রাথমিক শিক্ষা পর্ষদ 2/11/2017 তারিখে গিয়ে একটা রিক্রুটমেন্টের নোটিফিকেশন প্রদান করে, অর্থাৎ 2017 সালের নভেম্বরের 2 তারিখে গিয়ে তারা এই সমস্ত ক্যান্ডিডেট এই সমস্ত পিটিশনারদের রিক্রুটমেন্টের জন্য নোটিফিকেশন প্রদান করে। সেখানে 871 জন ক্যান্ডিডেটকে অফলাইনে তাদের ডকুমেন্টস সাবমিট করার নির্দেশ দেয় বা নোটিফিকেশন প্রদান করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তো এই 871 জনের মধ্যে 78 জন ক্যান্ডিডেট তারা এই মামলার সঙ্গে যুক্ত হয়েছে। তো প্রাথমিক শিক্ষা পর্ষদ যে নোটিফিকেশনটা প্রদানের মধ্য দিয়ে এই সমস্ত পিটিশনারদের নিয়োগ করেছিল সেই নোটিফিকেশনটা একবার দেখে নেব আমরা। দেখুন, 2রা নভেম্বর 2017 তারিখে গিয়ে এই নোটিফিকেশন প্রদান করা হচ্ছে। কি বলা হচ্ছে নোটিফিকেশনে? দ্য ডেট কোয়ালিফাইড ক্যান্ডিডেটস হু হ্যাভ নট বিন এমপ্যানেল, যে সমস্ত ক্যান্ডিডেটরা তারা এমপ্যানেল হননি, অর্থাৎ যখন রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে গেছে অলরেডি, যখন 2017 সালের প্রায় ফেব্রুয়ারি মাসের মধ্যে 3টি যে ফেজে নিয়োগ প্রসেস কন্ডাক্ট করেছিল সেখানে নিয়োগ প্রসেসটা কমপ্লিট হয়ে গেছে এবং সেই নিয়োগ প্রসেস যারা এমপ্যানেল হতে পারেননি তাদের জন্য এই নোটিফিকেশন। অলসো নট বিন রিজেক্টেড আফটার ভেরিফিকেশন ফর রিক্রুটমেন্ট, যারা এই রিক্রুটমেন্ট প্রসেসে ভেরিফিকেশনে যাদেরকে রিজেক্ট করা হয়নি, only such candidates are have passed the final examination of 2-year DLED course বা 2-year DED course of special education are hereby notified to submit in persons the documents mentioned herein under the taking a decision regarding the next course of action of their favor, possibility during the official hour on and from 3rd November থেকে শুরু করে 9 নভেম্বর 2017 তারিখের মধ্যে তাদের ডকুমেন্টস সাবমিট করার নির্দেশ দিয়েছিল। তো এই ডকুমেন্টসগুলো তারা সাবমিট করেছিল। তো এই নোটিফিকেশনের উপর বেস করে এই সমস্ত পিটিশনারদের তাদেরকে কিন্তু নিয়োগ করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। তো মোট কথা এই সমস্ত পিটিশনাররা একবার কিন্তু তারা এমপ্যানেল হতে পারেননি, নন ট্রেন হিসেবে এমপ্যানেল হতে পারেননি, কিন্তু তারা তাদের ট্রেনিং কোয়ালিফিকেশন প্রায় 9 মাস পরে গিয়ে তারা ট্রেনিং কোয়ালিফিকেশন অর্জন করলো, যেখানে রিক্রুটমেন্ট প্রসেসটা টোটালটাই কমপ্লিট হয়ে গেছে। তারপরে গিয়ে এই সমস্ত ক্যান্ডিডেটদেরকে সুযোগ দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট, অর্থাৎ এই সমস্ত ক্যান্ডিডেটরা তারা কিন্তু দুবার সুযোগ পেল। তো সরাসরি দেখে নেব এই মামলায় কি কি অর্ডার দিচ্ছেন মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা। তো গত 14 মে 2024 তারিখে কোর্ট নাম্বার 13-তে মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা তিনি গুরুত্বপূর্ণ যে নির্দেশ দিচ্ছেন যে মামলাটির ডব্লিউপিএ নাম্বার রিট পিটিশন নাম্বার 4528/2023 এর যে মামলার পিটিশনার রয়েছেন সোমনাথ বারিক ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এই মামলার পিটিশনারদের পক্ষ থেকে স্টেটের পক্ষ থেকে কারা কারা কথা বলছিলেন পরপর রয়েছে। সরাসরি মূল বক্তব্যের দিকে আমরা চলে যাব। কি বলা হচ্ছে? লেট দিস ম্যাটার স্ট্যান্ড অ্যাডজর্নড উইথ দ্য লিবার্টি টু মেনশন আফটার ডিসপোজাল অফ ম্যাট নাম্বার 873 অফ 2023 এর ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ভার্সেস আদার্স অ্যান্ড প্রিয়াঙ্কা নস্কর। অর্থাৎ পিটিশনারদের দাবি মতো যে রিপ্যানেল করার বা এই পিটিশনারদের নাম ইনক্লুড করে নতুনভাবে প্যানেল প্রকাশ করার যে আবেদন তারা জানিয়েছে, যে অ্যাপ্লিকেশন বা যে এই রিপিটিশনটা তারা করেছে, সেই মামলাটি সম্পূর্ণভাবে নির্ভর করছে 32,000 বিতর্কিত যে সমস্ত শিক্ষকদের এই মুহূর্তে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলাটি পেন্ডিং অবস্থায় রয়েছে সেই মামলাটির উপর। যে মামলার পিটিশনার আগে ছিলেন প্রিয়াঙ্কা নস্কর, এই মুহূর্তে প্রাথমিক শিক্ষা পর্ষদ পিটিশনার 873, এই মামলাটির ফাইনাল আউটকামের পরে গিয়ে এই মামলাটি অর্থাৎ এই যে বর্তমানের এই মামলাটি কিন্তু মেনশন করতে পারবে এই সমস্ত ক্যান্ডিডেটরা। রিপোর্ট এক্সপেকটেশন অফ দ্য পিটিশনার্স টু দ্য রিপোর্ট ফাইল বাই দ্য স্টেট ইন কেপ উইথ দ্য রেকর্ড, অর্থাৎ এই সমস্ত রেকর্ডগুলো স্টেট পিটিশনারদের যথাযথভাবে রাখার নির্দেশ দিলেন। তো এই সংক্রান্ত পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আপাতত এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী এই ধরনের নিত্য নতুন আপডেট সঙ্গে সঙ্গে পেয়ে যাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ।